Welcome, dear learners. Today in this lesson, I'm going to make you understand the difference between be verb and have verb when they are used as the main verb of a sentence. Okay, and I do believe that this lesson is going to be absolutely helpful for your spoken English. Just keep listening to me till the end and follow and subscribe me so that you can get all notifications and updates on time for such classes of English grammar. Okay, now let's get started. তো আমরা প্রথমে জেনে নেব কোনগুলি বি ভার্ব এবং কোনগুলি হ্যাভ ভার্ব। তো বি ভার্ব কোনগুলি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এবং হ্যাভ ভার্ব হচ্ছে কি হ্যাজ, হ্যাভ, হ্যাড। এইবার আমরা জানবো এই বি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যারের মধ্যে কোনগুলি প্রেজেন্ট এবং কোনগুলি পাস্ট। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যারের মধ্যে অ্যাম, ইজ, আর এই তিনটে হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং ওয়াজ, ওয়্যার এই দুটি হচ্ছে কি পাস্ট ফর্ম। অপরদিকে হ্যাজ, হ্যাভ, হ্যাডের মধ্যে হ্যাজ এবং হ্যাভ হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর হ্যাড হলো পাস্ট ফর্ম। তো আমরা অনেক সময় কনফিউশনের মধ্যে পড়ে যাই যে কোন ক্ষেত্রে আমরা বি ভার্ব ইউজ করব আর কোন ক্ষেত্রেই বা হ্যাভ ভার্ব ব্যবহার করব। ফর এক্সাম্পল, সে ঘরের মধ্যে বসে আছে। এই যে বাংলা বাক্যটা বলা হলো, এই বাংলা বাক্যটাতে দেখো কি আছে, সে ঘরের মধ্যে আছে অর্থাৎ আছে। ক্রিয়াপদটা কি এখানে? আছে। তো আছে দেখে আমরা এখানে কি ব্যবহার করলাম? ট্রান্সলেশন করার জন্য হ্যাভ ভার্ব ইউজ করলাম। দিয়ে কী হলো? আমাদের এই বাক্যটা ভুল হয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি আমাদেরকে এই বাক্যটা ট্রান্সলেশন করতে গেলে কোন ভার্ব ইউজ করতে হবে? বি ভার্ব ইউজ করতে হবে। এই যে কনফিউশন, এই কনফিউশনটাই আমরা আজকের এই লেসনে ক্লিয়ার হব। ঠিক আছে? তো আমরা পরপর যে রুলসগুলো আছে সেই রুলসগুলো আমরা জেনে নেব। তো রুলস নাম্বার 1, হওয়া বোঝাতে কি ব্যবহার করা হয়? অ্যাম, ইজ, আর। হওয়া বোঝাতে কি ব্যবহার করা হয়? অ্যাম, ইজ, আর। হওয়া কীরকম জিনিস? আমি হই, তুমি হও, সে হয়, তারা হয়, বালকেরা হয়। তো এই যে হয় অর্থাৎ হওয়া বা হই বা হও বোঝাতে কোন ভার্ব ইউজ হবে? অ্যাম, ইজ, আর, অর্থাৎ বি ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যাম, ইজ, আর। এই তিনটে ভার্ব আমরা ইউজ করব কোন ক্ষেত্রে? হওয়া বোঝাতে। তাহলে আমি হই ইংরেজি কি? আই অ্যাম। তুমি হও ইউ আর। সে হয় হি ইজ। তারা হয় দে আর। বালকেরা হয় দি বয়েজ আর। ওকে? তো তাহলে সে হয় একজন ছাত্র, ইংলিশটা কী হবে? হি ইজ এ স্টুডেন্ট। তারা হয় ছাত্র, দে আর স্টুডেন্টস। তুমি হও একজন ছাত্র, ইউ আর এ স্টুডেন্ট। আমি হই একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট। গরু হয় একটি গৃহপালিত পশু, দি কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল। দি কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল। ওকে? তাহলে হ বোঝাতে নাম্বার ও পার্সন অনুসারে আমরা কি ইউজ করব? অ্যাম, ইজ, আর। নাম্বার 2, কোনো ব্যক্তি বা বস্তু নিজেই আছে, অর্থাৎ কোনো কিছু নিজেই আছে বোঝাতে কোন ভার্ব ইউজ করা হবে? অ্যাম, ইজ, আর। কি বললাম? কোনো ব্যক্তি বা বস্তু নিজেই আছে, অর্থাৎ কোনো কিছু নিজেই আছে বোঝাতে কি ব্যবহার করা হবে? অ্যাম, ইজ, আর। ফর এক্সাম্পল, কলমটি টেবিলের উপরে আছে, ছেলেটি ঘরের মধ্যে আছে, পাখাটি আমার মাথার উপরে আছে। ঠিক আছে? তার মানে কি? কলমটি নিজেই টেবিলের উপরে আছে, তারপরে ছেলেটি ঘরের মধ্যে আছে মানে ছেলেটি নিজেই ঘরের মধ্যে আছে, পাখাটি আমার মাথার উপরে আছে, তার মানে কি? ফ্যানটি নিজেই আমার মাথার উপরে ঝুলছে, তাই না? তো এক্ষেত্রে আমরা এই নিজেই আছে বোঝাতে সেক্ষেত্রে আমরা কোন ভার্ব ইউজ করব? অ্যাম, ইজ, আর। তাহলে আমরা যদি বলি যে কলমটি টেবিলের উপরে আছে, তার ট্রান্সলেশনটা কী হবে? দি পেন ইজ অন দি টেবল। দি পেন ইজ অন দি টেবল। ছেলেটি ঘরের মধ্যে আছে, দি বয় ইজ ইন দ্য রুম। দি বয় ইজ ইন দ্য রুম। তারা ঘরের মধ্যে আছে, দে আর ইন দ্য রুম। পাখাটি আমার মাথার উপরে আছে, দি ফ্যান ইজ ওভার মাই হেড। দি ফ্যান ইজ ওভার মাই হেড। আমি ঘরের মধ্যে আছি, আই অ্যাম ইন দ্য রুম। তাহলে এই যে আছি, আছে, নিজেই আছে বোঝাতে কি ব্যবহার করা হচ্ছে? অ্যাম, ইজ, আর। নেক্সট নাম্বার, কোথাও কোনো জিনিস আছে বোঝাতেও আমরা কোন ভার্ব ইউজ করব? অ্যাম, ইজ, আর। কোথাও, কোনো স্থানে কোনো জিনিস আছে বা কোথাও কোনো জিনিস আছে। যেমন আমাদের স্কুলের সামনে 2টি গাছ আছে, আমাদের স্কুলের সামনে 2টি গাছ আছে, বা পুকুরের পাশে একটি বড় গাছ আছে।
ঠিক আছে, এই যে আছে তার মানে এই পুকুরের পাশে আছে মানে কোনো স্থানে কোনো জিনিস আছে, স্কুলের সামনে দুটি গাছ আছে মানে কোনো স্থানে কোনো জিনিস আছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রেও আমরা কোন ভার্ব ইউজ করব? অ্যাম, ইজ, আর। কিন্তু এখানে আমাদেরকে মনে রাখতে হবে কি যে এই বাক্যটা আমরা কি দিয়ে শুরু করব? দেয়ার দিয়ে শুরু করব। তাহলে আমাদের স্কুলের সামনে দুটি গাছ আছে, এটা ট্রান্সলেশনটা কি হবে? দেয়ার আর টু ট্রিজ ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল। দেয়ার আর টু ট্রিজ ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল। পুকুরের পাশে একটি গাছ আছে। দেয়ার ইজ এ ট্রি বিসাইড দ্য পন্ড। দেয়ার ইজ এ ট্রি বিসাইড দ্য পন্ড। তাহলে কোথাও কোনো জিনিস আছে বোঝাতেও আমরা কি ব্যবহার করছি? অ্যামিজার ব্যবহার করছি। কিন্তু মনে রাখতে হবে কি যে এই ক্ষেত্রে বাক্যটা কি দিয়ে শুরু হবে? সবসময় দেয়ার দিয়ে শুরু হবে। ক্লিয়ার হলো? নাম্বার 4, কারো কোনো কিছু আছে। কি বলা হলো? কারো কোনো কিছু আছে মানে কারো অধীনে কোনো কিছু আছে, অর্থাৎ এক্ষেত্রে কি অধিকার বা পজেশন বোঝাচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? হ্যাজ এবং হ্যাভ ব্যবহার করব। কারো কোনো কিছু আছে, ফর এক্সাম্পল আমার একটি ছাতা আছে, তোমার একটি বই আছে, তাদের 4টি গাড়ি আছে। এই যে আছে, তাদের আছে মানে কি তাদের অধীনে আছে। আমার একটি ছাতা আছে মানে কি আমার অধীনে একটি ছাতা আছে। তোমার একটি বই আছে মানে তোমার অধীনে কি আছে? তোমার একটি বই আছে। এই ধরনের বাক্যগুলিকে ট্রান্সলেশন করার জন্যে কোন ভার্ব ইউজ করব? হ্যাজ এবং হ্যাভ। তাহলে আমার একটি ছাতা আছে, ইংরেজি কি? আই হ্যাভ অ্যান আমব্রেলা। তোমার একটি বই আছে, ইউ হ্যাভ এ বুক। তাদের 4টি গাড়ি আছে, দে হ্যাভ 4 কার্স। তার একটি সুন্দর বাড়ি আছে, হি হ্যাজ এ বিউটিফুল হাউস। ঠিক আছে, ছেলেটির একটি সুন্দর কলম আছে, দি বয় হ্যাজ এ বিউটিফুল পেন। ঠিক আছে, তাহলে পজেশন অধীনে অর্থাৎ কারো কোনো কিছু আছে বোঝাতে সেক্ষেত্রে কোন ভার্ব ইউজ হবে? হ্যাজ এবং হ্যাভ। নাম্বার 5, কেউ নিজেই ছিল বা কোনো কিছু নিজেই ছিল। কোনো বস্তু বা ব্যক্তি বা কোনো কিছু নিজেই ছিল বোঝাতে আমরা কোন ভার্ব ইউজ করব? ওয়াজ এবং ওয়্যার। কোনো ব্যক্তি বা বস্তু নিজেই ছিল বা কেউ বা কোনো কিছু নিজেই ছিল, সেক্ষেত্রে আমরা কোন ভার্বটা ইউজ করব? ওয়াজ এবং ওয়্যার। যেমন আমি ছিলাম একজন ছাত্র, আই ওয়াজ এ স্টুডেন্ট। তুমি ছিলে একজন ছাত্র, ইউ ওয়ার এ স্টুডেন্ট। সে ছিল একজন ছাত্র, হি ওয়াজ এ স্টুডেন্ট। তারা ছিল ছাত্র, দে ওয়ার স্টুডেন্টস। তাহলে এইভাবে আমরা আরও একটা জিনিস দেখে নিব, সেটা হচ্ছে কি যে কোথাও কোনো জিনিস ছিল, সেক্ষেত্রেও কি ব্যবহার হবে? ওয়াজের ব্যবহার হবে, কিন্তু বাক্যটা শুরু হবে কি দিয়ে? দেয়ার দিয়ে। ফর এক্সাম্পল আমাদের বাড়ির পাশে একটি বড় গাছ ছিল, কি হবে? দেয়ার ওয়াজ এ বিগ ট্রি বিসাইড আওয়ার হাউস। আমাদের বাড়ির পাশে একটি বড় গাছ ছিল মানে কোথাও কোনো জিনিস ছিল। তাহলে কোথাও কোনো জিনিস ছিল বোঝালেও কি ব্যবহার হবে? বললাম ওয়াজের ব্যবহার হবে, কিন্তু বাক্যটা শুরু হবে কি দিয়ে? দেয়ার দিয়ে। তাই কি বলা হলো যে আমাদের বাড়ির পাশে একটি বড় গাছ ছিল, দেয়ার ওয়াজ এ বিগ ট্রি বিসাইড আওয়ার হাউস। আমাদের স্কুলের সামনে 2টি টাওয়ার ছিল, দেয়ার ওয়ার 2 টাওয়ার্স ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল। দেয়ার ওয়ার 2 টাওয়ার্স ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল। ওকে, এই নদীতে অনেকগুলি কুমির ছিল, দেয়ার ওয়ার মেনি ক্রকোডাইলস ইন দিস রিভার। এই নদীতে অনেকগুলি কুমির ছিল, তার ইংলিশটা কি হবে? দেয়ার ওয়ার মেনি ক্রকোডাইলস ইন দিস রিভার। ক্লিয়ার? নেক্সট নাম্বার, কারো কোনো কিছু ছিল। আমরা প্রেজেন্টের ক্ষেত্রে কি বললাম যে কারো কোনো কিছু আছে, কিন্তু এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? কারো কোনো কিছু ছিল, সেই পজেশনই বোঝাচ্ছে, অর্থাৎ অধীনে থাকাই বোঝাচ্ছে, অধিকারে থাকাই বোঝাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? পাস্ট হয়ে যাচ্ছে। কারো কোনো কিছু ছিল বোঝাতে হ্যাড ব্যবহার করা হবে। যেমন তার একটি সুন্দর বাড়ি ছিল, হি হ্যাড এ বিউটিফুল হাউস। আমার একটি সুন্দর কলম ছিল, আই হ্যাড এ বিউটিফুল পেন। তাদের অনেকগুলি ছাগল ছিল, দে হ্যাড মেনি গোটস। ওকে, কেউ বা কোনো কিছু নিজেই ছিল বোঝাতে ওয়াজ ওয়্যার, কিন্তু কারো কোনো কিছু ছিল বোঝাতে হ্যাড ব্যবহার করা হয়। দেখো, কেউ বা কোনো কিছু নিজেই ছিল কীরকম? যেমন আমি ছিলাম, আই ওয়াজ। তুমি ছিলে, ইউ ওয়্যার। সে ছিল, হি ওয়াজ। কিন্তু আমার ছিল, ইংরেজি কি? আই হ্যাড। তার ছিল, হি হ্যাড। তোমার ছিল, ইউ হ্যাড। তাহলে কি বলা হলো? কেউ নিজেই ছিল বোঝাতে ওয়াজ ওয়্যার, আর কারো কোনো কিছু ছিল বোঝাতে
হ্যাড ব্যবহার করা হবে। ক্লিয়ার হলো? আমরা লাস্ট নাম্বারে জানবো যে কেউ বা কোনো কিছু নিজেই থাকবে বোঝাতে শ্যাল বি, উইল বি, এবং কারো কোনো কিছু থাকবে বোঝাতে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। ফর এক্সাম্পল, আমি আগামীকাল কলকাতায় থাকবো, আই শ্যাল বি ইন কলকাতা টুমরো। আই শ্যাল বি ইন কলকাতা টুমরো কথার অর্থ কি? আমি আগামীকাল কলকাতায় থাকবো। তুমি আগামীকাল কলকাতায় থাকবে, ইউ উইল বি ইন কলকাতা টুমরো। সে আগামীকাল বাড়িতে থাকবে, হি উইল বি ইন দ্য হাউস টুমরো। কারো কোনো কিছু থাকবে বোঝাতে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। যেমন আমার একটি সুন্দর ঘড়ি থাকবে, কী হবে? আই শ্যাল হ্যাভ এ নাইস ওয়াচ। আই শ্যাল হ্যাভ এ বিউটিফুল ওয়াচ। তোমার একটি সুন্দর ফুটবল থাকবে, ইউ উইল হ্যাভ এ নাইস ফুটবল। তার দুটি ভালো কলম থাকবে, হি উইল হ্যাভ টু বিউটিফুল পেন্স। এইবার আমি বোনাস হিসাবে তোমাদের আরও দুটি বিষয় এক্সট্রা জানিয়ে দিতে চাই। সেটা হচ্ছে কি, এই ভার্বগুলি দিয়েই যদি আমরা নেগেটিভ সেন্টেন্স গঠন করতে চাই, তাহলে আমরা কি করব? এই ভার্বগুলির পরে নট বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। যেমন আমি হই একজন ছাত্র, ইংরেজি কি? আই অ্যাম এ স্টুডেন্ট। কিন্তু যদি বলা হয় যে আই অ্যাম নট এ স্টুডেন্ট, তার মানে কি? আমি একজন ছাত্র নই। সে একজন ছাত্র ছিল, হি ওয়াজ এ স্টুডেন্ট। তো এই বাক্যটাকে যদি বলা হয় যে সে একজন ছাত্র ছিল না, তাহলে কি বলতে হবে? হি ওয়াজ নট এ স্টুডেন্ট। ওকে, এইবার এই ভার্বগুলি দিয়েই বা এই ধরনের বিষয়গুলিকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে চাই, তাহলে কি করব? সাবজেক্টের আগে এই ভার্বগুলিকে ইউজ করে দেব। সাবজেক্টের আগে এই ভার্বগুলিকে ইউজ করব, তাহলেই আমাদের ইন্টারোগেটিভ ফর্ম গঠন হয়ে যাবে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন হয়ে যাবে। তাহলে তুমি হও একজন ছাত্র, ইংলিশ কি? ইউ আর এ স্টুডেন্ট। যদি বলি তুমি কি একজন ছাত্র, আর ইউ এ স্টুডেন্ট? সে ছিল একজন ছাত্র, হি ওয়াজ এ স্টুডেন্ট। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে হচ্ছে তাই। কিন্তু এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি বা প্রশ্নবোধক করি, তাহলে ওই অক্সিলারি ভার্বটাকে আগে দিয়ে দেব। তাহলে কি হবে? সে কি একজন ছাত্র ছিল, ওয়াজ হি এ স্টুডেন্ট? তারা কি ভালো খেলোয়াড় ছিল, ওয়ার দে গুড প্লেয়ার্স? ওকে, আশা করছি বি ভার্ব এবং হ্যাভ ভার্বের ব্যবহারিক যে পার্থক্য, সে বিষয়গুলো তোমাদের সামনে আমি ক্লিয়ার করতে পারলাম। In my next class, I will come back with a new lesson. Till then, goodbye.